আসসালামু আলাইকুম এভরিওয়ান, নিয়ে আসলাম তোমাদের জন্য বোনের মৃত্যু গল্পের সিজন 2 প্রথম পর্ব। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। 5 জন ডাক্তার মিলে খুব চেষ্টা করছে আমাকে বাঁচানোর জন্য। সবার মাথা থেকে ঘাম ঝরছে। এই একজন সাধারণ ছেলেকে বাঁচানোর জন্য স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত দাঁড়িয়ে আছে, আর বাহিরে পুলিশ সেনাবাহিনীর গাড়ির অভাব নেই। কিন্তু এই ছেলেকে দেখে এতটা স্পেশাল মনে হয় নাই। তবে ওর মায়ের যে উপর লেভেল পর্যন্ত হাত আছে তা সব কয়টা ডাক্তার বুঝে গেছে। আজকে উপর মহল থেকে এই ছেলেকে বাঁচানোর জন্য এত এত ফোন আসছে বলার বাহিরে। ডাক্তাররা খুব ভয়ে আছে, যদি এই ছেলেকে বাঁচানো না যায় তাহলে বিরাট ধরনের সমস্যা হতে পারে। বহু চেষ্টায় ওরা আমাকে বাঁচাতে সফল হন। এখন একটু বিপদমুক্ত। বাহিরে গিয়ে এই কথা বলতে পরিবেশটা একটু নীরব হলো। এখন শুধু আমার জ্ঞান ফেরার অপেক্ষা। সবাই অপেক্ষা করছে কখন আমার জ্ঞান ফিরবে। আমি যখন একটু চোখ মেলে তাকানোর শক্তি পাই তখন আমার মনে হলো আমি এখনো মরি নাই, এখনো বেঁচে আছি। কিন্তু এটা কিভাবে সম্ভব? আমি তো ভেবেছিলাম আমি বেঁচে থাকবো না। যাক, ভালোই হয়েছে। সামনে তাকিয়ে দেখি একটা নার্স বসে বসে ঝিমাচ্ছে। হয়তো আমাকে পাহারা দেওয়ার জন্য একে এখানে রেখেছে, কিন্তু বাহিরের তো কোনো কথাই শোনা যাচ্ছে না। আস্তে করে নার্সকে ডাক দিলাম। ও চোখ মেলে আমাকে দেখে দৌড়ে বাহিরে চলে গেল। সাথে সাথে 2 জন ডাক্তার আমার কাছে এসে আমাকে দেখতে লাগলো। তার মাঝে একজনকে আমি খুব ভালো করে চিনি, যিনি রিয়া ম্যাম আমাকে মারার পর তার বাবা হাসপাতালে ফোন করে না করার পরেও আমাকে চিকিৎসা করেছিলেন। ডাক্তার বলল, তো তুমি এখন কেমন ফিল করছো? আমি বললাম, জি অনেকটাই ভালো। ডাক্তার বললেন, আজকে আমরা সবাই খুব ভয়ে ছিলাম জানো তুমি। আমি বললাম, কেন? ডাক্তার বললেন, তোমার জন্য এই বাহিরে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত দাঁড়িয়ে আছে। আমি বললাম, কি বলেন, এখনো উনি দাঁড়িয়ে আছে? ডাক্তার বলল, হুম। আর সেই দিন তো ওর বাবাই তোমাকে বাঁচাতে না করেছে, আর আজকে তোমাকে বাঁচাতে ও নিজে পর্যন্ত চলে আসলো। বিষয়টাই বুঝলাম না। আমি বললাম, আমি একটা কথা সবসময় বলি, সবার একদিন সময় আসে, কারো হয়তো আগে কারো পরে, তবে আমাদের সেই পর্যন্ত অপেক্ষা করতে হয়। ডাক্তার বলল, হুম তুমি হয়তো ঠিকই বলছো। আচ্ছা, সবাই তোমার জন্য অপেক্ষা করছে, এক এক করে সবার সাথে কথা বলো কেমন? এই বলে ডাক্তার চলে গেল। একটু পরে আমার আম্মু, বাবা আর মাহি একসাথে আমার রুমে এলো। আম্মুর চোখগুলো লাল হয়ে গেছে। বুঝতে পারলাম উনি আমার জন্য খুব কান্না করেছেন। আম্মু বলল, তোকে আমি কতবার বলেছি রিস্ক নিয়ে কোনো কাজ করবি না। আমি বললাম, আরে আম্মু, আমার জন্য এত চিন্তা কেন করো? কেঁদে কেঁদে তো নিজের চোখ লাল করে ফেলেছ। বাবা বলল, আচ্ছা ওরা তোকে মারলো কেন? আমি বললাম, আম্মুকে জিজ্ঞেস করিও, তাহলে বলে দিবে। আম্মু বলল, তুই না থাকলে হয়তো ওর গায়ে আজকে একটা কলঙ্কের দাগ লেগে যেত। আমি বললাম, আমি যে ওনাকে বাঁচাতে পেরেছি এটাই অনেক। তবে ওই শালা আমাকে পেছন থেকে আঘাত করেছিল, না হলে ওকে একেবারে। আম্মু বলল, আমার ছেলে এখন খুব সাহসী হয়েছে। আচ্ছা, আমরা তোর সাথে পরে কথা বলবো। বাহিরে রিয়া দাঁড়িয়ে আছে তোর সাথে একটু কথা বলার জন্য। আমি বললাম, কখন থেকে দাঁড়িয়ে আছে? আম্মু বলল, সে তোকে আনার পর থেকেই এখানে দাঁড়িয়ে আছে, এখনো যায় নাই। আমি বলেছি চলে যেতে। বলে, ওর জন্য নাকি তোর এই অবস্থা হয়েছে, তাই যতক্ষণ না তুই ভালো হবি ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকবে। মাহি বলল, তোকে সেই দিন এত করে মারার পরেও ওকে তুই বাঁচাতে চলে গেলি? আমি বললাম, আমাকে মারার প্রতিশোধ হয়তো একদিন তুলে নিব। এখন ওকে যদি আমি না বাঁচাতাম তাহলে হয়তো তোর মতোই একই অবস্থা ওর হতো। আম্মু বলল, আচ্ছা আমরা বাহিরে অপেক্ষা করছি, তোর সাথে পরে এই বিষয় নিয়ে কথা হবে, এখন রিয়ার সাথে কথা বল। আমি বললাম, ওর সাথে কথা বলতে ইচ্ছে করছে না। আম্মু আমার দিকে তাকিয়ে বলল, নাটক করবি না একদম। আমি বললাম, তুমি কিভাবে বুঝে গেছো? আম্মু বলল, থাক আর বলতে হবে না, আমি তোর মুখ দেখলেই সব বলতে পারি। মাহি আমার কানের কাছে এসে বলে গেল, ভাইয়া এখনই সময়, ম্যামকে পটিয়ে ফেল। একটা ধমক দিয়ে বললাম, যাবি এখান থেকে? সবাই বাহিরে চলে গেল। কিছুক্ষণ পর রিয়া এলো, তবে একা। মুখে এখনো হতাশার ছাপ দেখা যাচ্ছে। একটা চেয়ার টেনে আমার পাশে বসলো, তবে আমি ওর দিকে তাকাই নাই, অন্যদিকে তাকিয়ে আছি। আমারও তো একটা সম্মান আছে। সে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে দেখে কি হয়েছে? ম্যাম বলল, এখন কেমন লাগছে রনি? আমি বললাম, এই তো ম্যাম, অনেকটাই ভালো। ম্যাম বলল, জানো তুমি আজকে আমার জন্য কি করেছো? আমি বললাম, এই তো আপনাকে আমি যতটুকু সম্ভব বাঁচানোর চেষ্টা করেছি। ম্যাম বলল, তুমি আমার জন্য যা করেছো নিজের আপন মার পেটের ভাইও আমার জন্য এসব করতো না, কারণ আজকাল সবাই বাঁচতে চায়, সেখানে তুমি আমাকে বাঁচানোর জন্য বারবার এগিয়ে এসেছো। আমি বললাম, আমি হয়তো আগে এক সময় আপনার বডিগার্ড ছিলাম, কিন্তু আমার সামনে আপনাকে তুলে নিয়ে যাবে এটা তো আমি বসে বসে দেখতে পারি না।
ম্যাম বলল, সেই দিন তোমাকে এত করে অপমান করলাম, তারপরেও ইচ্ছে করলে তো তুমি আমার উপর প্রতিশোধ নিতে পারতে। আমি বললাম, আপনি হয়তো আমার কাছে ভালো মানুষ নাও হতে পারেন, কিন্তু সবাই আপনাকে ভালো মনে করে। আপনি একজন স্বরাষ্ট্রমন্ত্রী হয়েও আপনার ভেতরে তেমন কোনো অহংকার নেই, তাই আমি আমার নিজের কথা চিন্তা করি নাই। ম্যাম বলল, তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব সেই ভাষা আমার কাছে নেই। আমি বললাম, থাক ম্যাম, ধন্যবাদ দিয়ে আর ছোট করবেন না। ম্যাম বলল, তবে তাসলিমা যে আমার সাথে বেইমানি করবে এটা আমি ভাবতেও পারি নাই। খুব বিশ্বাস করতাম আমি ওকে। আমি বললাম, ও আপনার সাথে বেইমানি করে নাই, ওর সাথে বেইমানি করা হয়েছে। ম্যাম বলল, মানে কি বলছো, বুঝলাম না। আমি বললাম, ওর সাথে বেইমানি করা হয়েছে। আমি পরে একদিন আপনাকে বুঝিয়ে বলবো, এখন বলতে গেলে অনেক সময়ের দরকার। ম্যাম বলল, তবে যাই হোক, আমাকে তো বলতে পারতো নাকি? আমি বললাম, ওর কথা বলা বাদ দেন, আপনি নাকি সেই কখন থেকে এখানে দাঁড়িয়ে আছেন। ম্যাম বলল, তো কি করব, যে আমাকে বাঁচিয়ে এখন নিজে হাসপাতালের বেডে শুয়ে আছে, তার জন্য কি এইটুকু বাহিরে দাঁড়িয়ে থাকতে পারবো না? আমি বললাম, এতটা সম্মানী ব্যক্তি আমি না, আমার জন্য কেন সময় নষ্ট করবেন ম্যাম? ম্যাম বলল, এভাবে বলিও না, কষ্ট লাগে। আমি বললাম, ম্যাম এখন আমি অনেকটাই সুস্থ আছি, আপনি চাইলে এখন যেতে পারেন। ম্যাম বলল, আমাকে তাড়িয়ে দিচ্ছ বুঝি? আমি বললাম, কি বলছেন ম্যাম? আচমকা ম্যাম আমার হাত জড়িয়ে ধরে আমার চোখের দিকে তাকিয়ে বলল, সেই দিনের জন্য মাফ চাই, আমাকে মাফ করে দাও, অনেক বড় ভুল করেছি আমি তোমার সাথে। আমি তো পুরাই অবাক হয়ে গেছি, যেখানে ম্যামকে একটু ছোঁয়ার কারণে আমাকে সবার সামনে জুতা দিয়ে মারলো, আর আজকে উনি আমার হাত ধরলেন, বিষয়টা বুঝলাম না। আমি বললাম, কি করছেন ম্যাম, আমার হাত ছাড়ুন, না হলে আপনার হাত নোংরা হয়ে যাবে। ম্যাম বলল, এভাবে বলো না প্লিজ, আমার খুব কষ্ট লাগে। আমি বললাম, সেই দিন আমি আপনাকে বাঁচানোর জন্য ধরেছিলাম, এমন নয় যে আমি ইচ্ছে করে আপনাকে ধরেছি, তাতে আমার যে অবস্থা করলেন, আর আজকে আপনি নিজে আমার হাত ধরলেন, বিষয়টা কেন জানি আমার মাথায় ঢুকছে না। ম্যাম আমার হাত ছেড়ে বলল, জানো রনি, সেই ছোট থেকে দেখে আসছি বাবা আমাকে কারোর সাথে কথা বলতে দেয় না, সব সময় ঘরে একাই বন্দির মতো জীবন পার করেছি। ছোট থেকে একজন না একজন বডিগার্ড আমার সাথে থাকতো, যাতে আমি কারোর সাথে কথা না বলি। বিশ্বাস করো, তুমি প্রথম পুরুষ যে আমাকে টাচ করার সুযোগ পেয়েছে, তুমি প্রথম ছেলে যার হাতে হাত রেখে আমি নিজে আজকে ক্ষমা চাইলাম। আমি তোমাকে সব সময় স্পেশাল করে দেখি, এরপরেও যদি আমাকে মাফ না করো আমি আর কি বলতে পারি বলো? ম্যামের কথা শুনে আমি সত্যি খুব খুশি হলাম, তার মানে আমি প্রথম ম্যামকে ছোঁয়ার সুযোগ পেয়েছি। ভাবতেও ভেতরে একটু ভালো লাগা কাজ করছে। যাক, কোনো ছেলে তো ম্যামের গায়ে আজ পর্যন্ত হাত দিতে পারে নাই, মনে হয় সত্যি আমি ভাগ্যবান। ম্যাম আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বললেন, এখন কি তোমার পায়ে ধরতে হবে? যে আমাকে বাঁচাতে নিজের জীবন পর্যন্ত দিয়ে দিতে পারে তার পায়ে ধরতে আমি কিন্তু একবারও দ্বিধা করব না। আমি বললাম, না ম্যাম, এটা করার দরকার নেই, আমি এমনি আপনাকে মাফ করে দিয়েছি। ম্যাম বলল, সত্যি বলছো তো? আমি বললাম, ম্যাম, বিশ্বাস করেন আমার কথা? ম্যাম বলল, তোমাকে আমি বিশেষ করে আরো স্পেশাল করতে চাই। আমি বললাম, এখন আবার কি করতে চান? ম্যাম বলল, তুমি আমার বন্ধু হবে। আমি রিয়া ম্যামের কথা শুনে চরম পর্যায়ে অবাক হলাম। কি বলছেন উনি? আমাকে বন্ধুর অফার দিচ্ছেন? উনি কোথায় আর আমি কোথায়? ম্যাম বলল, বন্ধু তোমাকে বানানো যাবে না, এটা একটু ছোট হয়ে যায়, এর থেকে তোমাকে বেস্ট ফ্রেন্ড করাটা অনেক ভালো হবে, আমার বেস্ট ফ্রেন্ড। এবার তো রিয়া ম্যামের কথা শুনে আমি ব্যাককল হয়ে গেলাম। কি থেকে কি বলছেন উনি? মাথা কি তার গেছে? ম্যাম বলল, কি চিন্তা করো? আমি বললাম, আপনি এসব কি বলছেন ম্যাম? ম্যাম বলল, আজকে তুমি যদি আমাকে না বাঁচাতে তাহলে ও হয়তো আমাকে বাঁচতে দিত না, আর বেঁচে গেলেও হয়তো এই জীবন আমি রাখতাম না। যে আমাকে বিপদে রেখে চলে আসে নাই তাকে যদি বেস্ট ফ্রেন্ড করি তাহলে আমার জীবনে কোনো বিপদের সম্মুখীন হতে হবে না, এটা আমি নিশ্চিত। আমি বললাম, মনে হচ্ছে যেন আপনার সুরক্ষার জন্য আপনি এই কথা বলছেন। ম্যাম বলল, না না, কি বলো, আমি সত্যি মন থেকে বলছি, বিশ্বাস করো আমার কথা। আমি মনে মনে ভাবলাম, যেহেতু একটা চান্স পেয়েছি এটা হাতছাড়া করা যাবে না, আগে তো ওর ফ্রেন্ড হই, পরে ওকে বউ করতে বেশি অসুবিধা হবে না। তবে ম্যামের কথা শুনে আমার শরীরে একটু ফিল এসেছে, তাই আমিও একটু ভাব নিয়ে বললাম, ম্যাম আপনি কোথায় আর আমি কোথায়? তবে আপনার মতোই বড় কাউকে দেখে বেস্ট ফ্রেন্ড করে নিন, তাহলে আপনার জন্য ভালো হবে। ম্যাম বলল, না, আমার আর কাউকে লাগবে না, তুমি এখন বলো রাজি আছো নাকি, প্লিজ প্লিজ। আমি বললাম, এত করে যেহেতু বলছেন তাহলে আমি রাজি। সত্যি আমি খুব সৌভাগ্যবান আপনি আমার বেস্ট ফ্রেন্ড হয়েছেন, বিষয়টা চিন্তাও করা যায় না। ম্যাম বলল, আর চিন্তা করতে হবে না, এখন থেকে ম্যাম বা আপনি ডাকা যাবে না, একজন বন্ধুর মতোই কিন্তু আমার সাথে কথা বলতে হবে। আমি বললাম, একটু একটু চেষ্টা করতে হবে। ম্যাম বলল, চেষ্টা করলে হবে না, আর সুস্থ হলে আবার আমার বডিগার্ড হবে। আমি বললাম, বেস্ট ফ্রেন্ড থেকে আবার বডিগার্ড কেন? ম্যাম বলল, আরে তুমি তো আমার বডিগার্ড ছিলে তাই না,
আর যদি না থাকো তাহলে সমস্যা নেই, অন্যভাবে আমার সাথে রাখবো। আমি মনে মনে বললাম, জামাই করে রাখেন তাহলেই ভালো হবে, তবে খুব শীঘ্রই আমি আপনার স্বামী হতে চলেছি ম্যাম। আপনি নিজেই আমার কাছে ধরা দিয়েছেন। আমি বললাম, ম্যাম বডিগার্ড ছিলাম, বডিগার্ডই ভালো। ম্যাম বলল, শুধু যখন মানুষের সামনে থাকবে তখন বডিগার্ড, আর বাকি সময় আমার বেস্ট ফ্রেন্ডের মতো ব্যবহার করবে। আর বলেছি না ম্যাম বলবে না। আমি বললাম, তাহলে কখনো বডিগার্ড আবার কখনো বেস্ট ফ্রেন্ড, তাই তো? ম্যাম বলল, যখন মানুষের সামনে থাকবে তখন, আর মানুষের সামনে থাকলে ম্যাম, আর বাকি সময় আমার নাম ধরে ডাকবে। আমি বললাম, আর বলতে হবে না, আমি সব বুঝে গেছি। আমার একটা কথা ছিল, একটু শুনুন। রিয়া কানটা এগিয়ে দিল। আমি ওর গালে ঠাস করে একটা চড় দিলাম। এতে রিয়া গালে হাত দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম, এভাবে তাকিয়ে কি দেখিস? সেই দিনের কথা মনে নাই? তাই আমিও একটু প্রতিশোধ নিলাম। তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, আবার স্বরাষ্ট্রমন্ত্রী, তাই বেশি কিছু করলাম না। রিয়া আমার দিকে তাকিয়ে একটা হাসি দিল। ম্যাম বলল, এটাই তো বেস্ট ফ্রেন্ডের ব্যবহার। আমি অনেক খুশি হয়েছি যে তুই আমাকে মেনে নিলি। আচ্ছা, অনেক সময় হয়ে গেছে, আমাকে এখন উঠতে হবে। তুই থাক, পরে তোর সাথে আমি যোগাযোগ করব। আমি বললাম, ওকে যা, আর বেশি বাহিরে হবি না। ম্যাম বলল, সত্যি তোকে এখন বেস্ট ফ্রেন্ড মনে হচ্ছে আমার। আমি বললাম, আচ্ছা আপনি এখন যান খালাম্মা। রিয়া একটা হাসি দিয়ে চলে গেল। রিয়া যেতেই আম্মু রুমে ঢুকলো, তবে একটু অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে দেখলো। পরে আবার চোখ বাঁকিয়ে বলল, কিরে রনি, ব্যাপার কি? আমি বললাম, কিসের ব্যাপার আম্মু? আম্মু বলল, না, বাহিরে দেখলাম রিয়াও হেসে হেসে বের হলো, আর এখানে এসে দেখি তোর মুখেও হাসি। সত্যি করে বলতো বিষয়টা কি? আমি বললাম, অনেক কিছু ঘটে গেছে আম্মু। আম্মু আমার কাছে এসে বসতে বসতে বলল, কি ঘটে গেছে বলতো? আমি বললাম, আম্মু, রিয়া আমাকে বেস্ট ফ্রেন্ড বানিয়ে গেছে। আম্মু বলল, কি? আমি বললাম, আম্মু, এটাই সত্যি। আম্মু এবার আমার দিকে ক্ষুদ্র দৃষ্টিতে তাকিয়ে বলল, সত্যি এমনটা হয়েছে? আমি বললাম, আম্মু, আমি এখন রিয়া ম্যামের বেস্ট ফ্রেন্ড। ভাবতে পারো বিষয়টা? আম্মু বলল, আমি আশা করি নাই এমনটা হবে। আমি আম্মুর হাত ধরে বললাম, আমি ওর জীবন বাঁচিয়েছি, এজন্য হয়তো আমাকে বেস্ট ফ্রেন্ড করেছে। এটা তো বেশি কিছু না, তবে খুব শীঘ্রই মনে হচ্ছে আমার স্বপ্ন পূরণ হবে আম্মু। আম্মু কিছু না জানার ভাব করে বলল, কিসের স্বপ্ন আবার তোর? আমি উপরে তাকিয়ে বললাম, তুমি একদিন কি বলেছিলে মনে আছে? আম্মু বলল, আমি কি বলেছিলাম? আমি বললাম, রিয়াকে যেন আমি বউ করি। আম্মু বলল, পারবি তো? আমি বললাম, আজকেও আমার বেস্ট ফ্রেন্ড হয়েছে, কালকে বউ হতে কতটুকু সময় লাগবে? আম্মু বলল, আমার তোর উপর বিশ্বাস আছে, আমি জানি তুই পারবি। আমি আম্মুর দিকে এবার না তাকিয়ে একটা হাসি দিয়ে বললাম, আম্মু, আমি কি কোনো ভুল করেছি? আম্মু বলল, এমনটা কেন মনে হলো তোর? আমি বললাম, আমার খুব ইচ্ছা ছিল কারোর সাথে প্রেম করব। আম্মু বলল, পরে বল। আমি বললাম, সেই মেয়েকে আমি পেয়ে গেছি। আম্মু বলল, দেখ, আমি তোর মা হয়ে তোকে তো আমি এই কাজে উৎসাহ দিতে পারি না, তবে আমি এইটুকু বলতে পারি, রিয়াকে কারো বাড়ির বউ করা এতটা সম্ভব নয়। আমি বললাম, কেন আম্মু, হঠাৎ তোমার এমনটা কেন মনে হলো? আম্মু বলল, রিয়া যা বলে তার কথার কোনো নড়চড় হয় না। আমি বললাম, তবে আমি ওকে আমার বউ করে তোমাকে দেখাবো। আম্মু বলল, তাহলে আমিও খুব খুশি হতাম। বউ হবে স্বরাষ্ট্রমন্ত্রী, আর শাশুড়ি হবে থানার ওসি, এক ঘরেই খেলা জমবে। আমি বললাম, পরে আবার আগুন টাগুন লাগবে না তো তোমাদের মাঝে? আম্মু বলল, দিব একটা। হঠাৎ মাহি এসে বলল, ভাইয়া ও তোর সাথে দেখা করতে এসেছে। এর মাঝেই মাহির হবু বর এসে বলল, ভাইয়া ভালো আছেন তো? আমি বললাম, এই তো, আমি অনেকটাই ভালো, তুমি ভালো আছো তো? মাহির হবু বর বলল, জি ভাইয়া। আমি বললাম, তুমি কিভাবে জানলে আমি হাসপাতালে? ও বলল, মাহি বলেছে আপনি নাকি খুব অসুস্থ। আমি মাহির দিকে রাগী চোখে তাকাতেই আমার সামনে থেকে সরে গেল। আমি বললাম, মাহি, ওনাকে বাসায় নিয়ে যা। না ভাইয়া, তা আর লাগবে না, এখানে একটু দরকারে আসছিলাম, আর কালকেই চলে যাব। সমস্যা নাই, একটা হোটেলে উঠে থেকে যাব। আমি বললাম, মাথা খারাপ হয়েছে তোমার? আমাদের বাসা থাকতে হোটেল। মাহি, ওনাকে বাসায় নিয়ে যা, আম্মুকে আমি পাঠিয়ে দিচ্ছি। মাহি বলল, আচ্ছা ভাইয়া। এটা বলতেই ওরা চলে গেল। আম্মু আমার দিকে তাকিয়ে বলল, তুই একা একা থাকতে পারবি? আমি বললাম, পারবো, তুমি যাও, দেখছো না তোমার জামাই এসেছে, যাও ভালো করে জামাই আদর করো। আম্মু বলল, তা তো অবশ্যই করতে হবে। আমি বললাম, আচ্ছা ডাক্তারের সাথে কথা বলেছো তুমি? আম্মু বলল, বলেছি, আজকে রাতটা এখানে থাকতে হবে। আমি বললাম, বুঝেছি। আম্মু বলল, তাহলে আমি চলে যাব? আমি বললাম, আব্বু কই? আম্মু বলল, কি জানি বাবা, মনে হয় কোথাও গেছে হয়তো। আম্মুও কিছুক্ষণ পর চলে গেল। একা একা হাসপাতালের বেডে শুয়ে আছি, চিন্তা করছি তাসলিমার কি খবর। ওর তো খবরই নেওয়া হয় নাই। আমার তো এটা মনেই ছিল না। আবার তাড়াতাড়ি আম্মুকে কল দিলাম। আম্মু বলল, বল কি হয়েছে? আমি বললাম, ওখানে একটা মেয়ে ছিল না, তার কোনো খোঁজ খবর পেয়েছো? আম্মু বলল, এক কনস্টেবল বলল মেয়েটা নাকি এক কোনায় চুপ করে দাঁড়িয়েছিল,
আর একটা কথা বলেছিল আমাকে ধোকা দেওয়া হয়েছে, আর কান্না করছিল নাকি। পরে ওরা ওকে বাসায় নামিয়ে দিয়ে আসে। এর বেশি কিছু বলতে পারবো না। আচ্ছা, ও স্বরাষ্ট্রমন্ত্রীর বডিগার্ড ছিল না? আমি বললাম আম্মু। আচ্ছা, এই বিষয়ে পরে কথা বলবো, এখন রাখি। ফোনটা রেখে চিন্তা করছি ওর সাথে ধোকা হয়েছে। বিষয়টা আমার মাথায় ঢুকছে না। আমার কেন জানি মনে হচ্ছে আমাদের সিনিয়র স্যারের বউ আছে। সেই দিন ওনার ফোনের স্ক্রিনে একটা মেয়ের পিক দেখলাম, কি জানি হয়তো। আচ্ছা, আমি আগে সুস্থ হয়ে নেই, তারপর ওর খোঁজ করব। রাতে আম্মু থাকতে চেয়েছিল, কিন্তু আমি জোর করে পাঠিয়ে দিয়েছি। এখন রাত প্রায় 12টা বাজে, তাও আমার ঘুম আসছে না। কেমন যেন ভেতরে একটু ছটফট করতে শুরু করলো। হঠাৎ আননোন নাম্বার থেকে কল এলো। এত রাতে আবার কে কল দিল? ধরবো নাকি ধরবো না? না, দেখি কে কল করেছে। ফোনটা ধরতেই ওপাশ থেকে একটা মেয়ের আওয়াজ ভেসে এলো, তবে কে সেটা আমি চিনতে পারলাম না। আমি বললাম, কে বলছেন? ওপাশ থেকে বলল, তোমার নামে একটা মার্ডার কেস আছে। আমি বললাম, এত রাতে ফোন দিয়ে কি সব কথা বলছেন? ওপাশ থেকে বলল, তুমি জানো তুমি কি করেছো? কালকে একটা ছেলেকে খুন করেছো, এজন্য তোমাকে ফাঁসিও দিতে পারে আদালত। ওরে বাবা, এটা তো দেখি রিয়ার কণ্ঠ। আমি বললাম, ও তাই নাকি রিয়া ম্যাম? রিয়া বলল, চিনে ফেললি? আমি বললাম, না চেনার কি আছে। রিয়া বলল, অনেক বড় একটা ঝামেলায় পড়ে গেছি রে। আমি বললাম, কেন? নতুন করে আবার কিছু হয় নাই তো? রিয়া বলল, তেমন কিছু না, তবে একটু পারিবারিক ঝামেলা। আমি বললাম, আমাকে বলা যাবে? রিয়া বলল, অবশ্যই বলা যাবে, তবে ফোনে না, সরাসরি। আমি বললাম, আচ্ছা বলিস, কিন্তু এত রাত হয়ে গেল, তুই এখনো ঘুমাস নাই? রিয়া বলল, কিছু কাজ ছিল, সেগুলো আগে শেষ করেছি, এরপর তোকে ফোন করলাম। আমি বললাম, যাক, এত ব্যস্ত থাকার পরেও তো আমাকে মনে করতে পেরেছিস। রিয়া বলল, তোকে না মনে করে কি থাকা যায়? আমি বললাম, একটা সত্যি কথা বলবি রিয়া? রিয়া বলল, তুই বল। আমি বললাম, আচ্ছা, আমি কি সত্যি তোর বেস্ট ফ্রেন্ড হওয়ার যোগ্য? রিয়া বলল, কেউ কি কারো যোগ্য থাকে? নিজের যোগ্যতা নিজেকে তৈরি করে নিতে হয়। আর তুই আমার জন্য যা করলি না, আমার বাবা পর্যন্ত তোকে দেখতে যেতে চেয়েছিল, এরপরেও তুই বলিস না যে আমি তোর বেস্ট ফ্রেন্ড হওয়ার যোগ্য। আমি বললাম, সত্যি তোর মনটা অনেক ভালো। রিয়া বলল, তবে আমি ভালো নেই এখন। আমি বললাম, কেন, কি হয়েছে? রিয়া বলল, বলেছি না পরে তোকে বলবো। আমি বললাম, কি হয়েছে তাও বলিস না, শুধু ভেতরে ভেতরে রাখিস। রিয়া বলল, এগুলো ফোনে বলা যাবে না। আমি বললাম, আচ্ছা, তাসলিমার সাথে দেখা হয়েছিল তোর? রিয়া বলল, ওর কথা বলিস না, ও আমার সাথে বেইমানি করেছে। আমি বললাম, ওর মানসিক অবস্থা অনেক খারাপ। রিয়া বলল, কেন, কি হয়েছে? আমি বললাম, এখন বলতে পারবো না, তবে ওর একটু খোঁজ নেওয়ার দরকার। রিয়া বলল, দেখ, এই কয়েকদিন আমি কোথাও যেতে পারবো না, তোর সাথে দেখা পর্যন্ত করতে পারবো না। আমি বললাম, কেন, কই যাবি? রিয়া বলল, এই তো একটু থাইল্যান্ডে যেতে হবে। আমি বললাম, ওখানে কেন? রিয়া বলল, একটু দরকার আছে। আমি বললাম, কিন্তু তোর সাথে তো ভালো কোনো বডিগার্ড নেই। রিয়া বলল, কেন, আমার বাবা আছে না, উনি যাবেন আমার সাথে। আমি বললাম, তোর বাবাকে আমার সাথে দেখা করতে বলবি, না হলে আমি কিন্তু তোর বডিগার্ড হব না। রিয়া বলল, সেটা তো সময়ে দেখা যাবে। আমি বললাম, ও তাই নাকি? রিয়া বলল, অনেক রাত হয়ে গেছে। আমি বললাম, আচ্ছা, তাহলে ঘুমা। রিয়া বলল, তুইও ঘুমা। আমি বললাম, আমার কেন জানি ঘুম আসছে না। রিয়া বলল, এত চিন্তা কেন? আবার বিয়ে টিয়ে নিয়ে তো এত চিন্তা করছিস না? আমি বললাম, আমার বিয়ে তো তোকে ছাড়া হবেই না। রিয়া বলল, আমাকে ছাড়া হবে না মানে? আমি কথা কাটানোর জন্য বললাম, আরে তুই তো থাকবি আমার বিয়ের প্রধান অতিথি, এজন্য বলছি তোকে ছাড়া বিয়ে হবে না। রিয়া বলল, সেটা তো হবেই না। আমি বললাম, আচ্ছা, তুই ঘুমা, এখন রাখি। রিয়া বলল, আচ্ছা। ফোনটা রেখে আমিও ঘুমাতে চেষ্টা করলাম। সকালে বাবা মা আমাকে নিতে চলে আসলো। আজকে অনেক দিন হয়ে গেছে, এখন আমি অনেকটাই সুস্থ। তবে রিয়ার সাথে এই কয়েকদিন কথা হয় নাই। ও বলেছিল ও নাকি কোথাও যাবে, এজন্যই হয়তো। চিন্তা করছি তাসলিমাকে দেখতে ওর বাসায় যেতে হবে। সকালে রুমে শুয়ে আছি, একসাথে আব্বু আর আম্মু আমার রুমে প্রবেশ করলো। আমি বললাম, কি ব্যাপার, আজকে দেখি দুইজন একসাথে? আম্মু বলল, মজা করিস, কানের নিচে এমন এক দিব না, সব মজা শেষ হয়ে যাবে। আমি বললাম, ভালো কথা বলেছি তো, এজন্য আমার কানের নিচে দিবে। বাবা বলল, তোদের মা ছেলে আর ঝগড়া করতে হবে না, রনি এখন এখানে যে জন্য আমরা এসেছি। আমি বললাম, বাবা বলো। বাবা বলল, যে মেয়েটার সাথে তোর সেদিন কথা হয়েছিল। আমি বললাম, বাবা। বাবা বলল, ওর বাবা চাইছে তোর মত জানতে, যদি বলিস আমি বিয়ের ব্যাপারে কথা বলবো। আমি বললাম, সে তো বলবেই, তবে বাবা, মেয়ে কিন্তু প্রেগনেন্ট। সরাসরি বললাম। বাবা বলল, কি? আমি বললাম, এজন্য ও আমাকে দূরে কথা বলতে নিয়ে গিয়েছিল, আর আমার মনে হয় এখন ওর বয়ফ্রেন্ড ওকে বিয়ে করেও নিয়েছে। বাবা একটু রাগী সুরেই বলল, আমার সাথে ফাজলামো করে, আমি তো ওকে ছাড়বো না। বিয়ে দিবে না আগেই বলতে পারতো, তাই বলে আমার সম্মান নিয়ে খেলবে। আম্মু বলল, আরে কি বলো না তুমি?
মেয়ে প্রেগনেন্ট তো কি হয়েছে, আমরা অন্য মেয়ে দেখব। বাবা বলল না, ও আমার সাথে মিথ্যা কেন বলল সেটা আমি জানতে চাই। আমি বললাম বাবা আমি তোমার ছেলে তাই না? আমার কথা শুনে বাবা একটু চমকে আমার দিকে তাকিয়ে বলল, হঠাৎ এই কথা বললি কেন? আমি বললাম আমি যদি বাহিরের কোনো মেয়ের সাথে গোপনে প্রেম করি তুমি কি বলতে পারবে? বাবা বলল তাই বলে আমরা বাবা মা তাদের কষ্ট করে লালন পালন করি, আমাদের কথা তো একটু চিন্তা করা লাগবে তাই না, আমাদের ভালো মন্দ। আমি বললাম আজকালের ছেলে মেয়েদের আর 18 বছর বয়স হওয়া লাগে না, তার আগেই বিয়ে করে নেয়। এখন মানুষ কথায় কথায় বলে মারপেট থেকে জন্ম নেওয়ার পর থেকেই ওরা কখন প্রেম করে বিয়ে করবে তারই চিন্তা করে। আর এখনকার মেয়েদের বিয়ের বয়স 10 হলেই বেশি, আর 18 হলে তো 3-4টা বাচ্চা কাচ্চা থাকে। থাক আমি সেসব কথা বলতে চাই না, তবে আজকালের মেয়েদের ফিজিক্যাল রিলেশন না করলে হয় না, এটাকে তো ওরা এখন সাধারণ চোখে দেখে, এজন্য এখন কাউকে বিশ্বাস করা যায় না বাবা। এই পর্যন্ত বলে আমি চুপ করলাম। বাবা এবং আম্মু আমার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে, চোখের পাতাও পড়ছে না। আমি একটু জোরেই বললাম বাবা। বাবা আমার দিকে তাকিয়ে বলল আমার ছেলে তো দেখি এখন অনেক বড় হয়ে গেছে। আম্মুও বাবার মতোই বলল তাই তো দেখছি। বাবা বলল আমার কেন জানি মনে হচ্ছে ইদানিং তুইও কোনো মেয়ের প্রেমে পড়েছিস। আমি বললাম তুমি কিভাবে জানলে বাবা? এই রে কি থেকে কি বলে ফেললাম। বাবা বলল ভালো ভালো এগিয়ে যাও, আর এই বিয়ে কি তাহলে ভেঙে দিব? আম্মু বলল এরপরেও কি তোমার মনে হয় এই বিয়ে হবে? বাবা বলল মা ছেলে মিলে তো সারাদিন বসে বসে যুক্তি করো, আচ্ছা এখন বলো মেয়েটাকে। আমি বললাম আম্মুকে বলিও বলবে, এখন যাও তো আমি ঘুমাবো। বাবা বলল প্রেমের ঘুম ঘুমাইস না আবার। আম্মু বলল এটা আবার কি ঘুম? আম্মু না জানার ভাব করে আব্বুর দিকে তাকালো। আব্বু বলল ওইটা তোমার ছেলেকে বলো। আমি বললাম ধুর যাও তো। বাবা আর মা আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে চলে গেল, আর বলে গেল আমার ছেলে এভাবে এত তাড়াতাড়ি বড় হয়ে যাবে ভাবতেও পারি নাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান। বোনের মৃত্যু গল্পের সিজন 2 প্রথম পর্ব এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।